Hola Maldestas, this is Topo from Topo's Fun and Beyond। আর আজ থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এটার নাম হবে ফুটবল নিউজ ফ্রম তপু। এখানে আরো সমসাময়িক বিষয় যেগুলো রিয়াল মাদ্রিদে ঘটছে বা ট্রান্সফার রুমার বলেন বা কোনো প্লেয়ার কিনে রুমার বলেন, এগুলো নিয়ে আমরা আলাপ করব। আর ভবিষ্যতে টিমের কোন প্লেয়ারের ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এই সিরিজটাতে। তো আশা করি এই সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন লিভারপুল ম্যাচের পরে রিয়াল মাদ্রিদের পরিবেশটা তো অনেক কেমন টক্সিক হয়ে যাচ্ছে দিনকে দিন। এটা বলতে খুব খারাপ লাগছে যে আমার প্রিয় টিমে এই জিনিসটা হচ্ছে। আর যত সময় গড়াচ্ছে এই জিনিসটা নিয়ে, তত মানুষ অ্যানালাইজ বেশি করছে জিনিসটা নিয়ে, তত যে রিয়াল মাদ্রিদের মতো একটা টিম কিভাবে কোলাপস করতে পারে। আর এই যে কনসার্নটা বা রাগটা মানুষের সৃষ্টি হচ্ছে, এটার এটার একটা কারণ হলো যে কিভাবে রিয়াল মাদ্রিদ এমন এমন একটা টিমের কাছে হারলো যারা নিজেদের মানে রিদমটা খুঁজে বেড়াচ্ছিল। তাদের লাস্ট কয়েক ম্যাচের পারফরমেন্স খুবই বাজে ছিল। তারা ঠিক মতো খেলতে পারছিল না তাদের গেমটা। তারা কি করে হুটহাট করে রাতারাতি একটা ম্যাচে রিয়াল মাদ্রিদ কিভাবে ডমিনেট করে ফেললো, সেখানে রিয়াল মাদ্রিদ তাদের কোনো ফাইট দিতে পারলো না। এই জিনিসটা আসলে খুব মানুষকে রাগাচ্ছে। আর এই জিনিসটা মোটেও একটা ভালো দিক না। কারণ এই ক্ষেত্রে টিমের পরিবেশ নষ্ট হচ্ছে, আর টিমের ভেতরে যে পরিবেশটা থাকে সেটা আসলে উত্তপ্ত হয়ে উঠতেছে দিনকে দিন। আর এখন মানুষ এটা নিয়েও কথা বলছে যে কিভাবে রিয়াল মাদ্রিদ সবগুলো বড় ম্যাচে, প্রথমে পিএসজি, তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর তারপর এখন লিভারপুল ম্যাচে এইভাবে মানে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে পারলো। মানে কোনো ফাইট নাই, কোনো ইন্টেন্সিটি নাই, কোনোভাবেই তারা মানে একটা সিম্পল একটা ফাইটই দিতে পারছিল না। অবশ্য রিয়াল মাদ্রিদ জানাই যাইতো যারা যে কোনো পরিস্থিতিতে কামব্যাক করতে পারে, তাদের একটা আলাদা অওরা আছে, তাদের একটা মেন্টালিটিটা সম্পূর্ণ একটা আলাদা। সেখানে রিয়াল মাদ্রিদ কিভাবে এভাবে গাজারো ভাবে খেললো, কিভাবে এই ধরনের একটা হিউমিলেশন তারা সহ্য করলো, কিভাবে এই জিনিসটা হইলো, এইটা জিনিসটা নিয়ে আরো বেশি ভাবে চুলচেরা বেশি পর্যবেক্ষণ হচ্ছে। তখন বিষয়টা এমন হয়ে গেছে যে মানুষ ভাবতেছে যে পিএসজি এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের পরে যখন আমরা বার্সেলোনাকে আমরা ডমিনেট ভাবে হারালাম, তখন এই ধরনের কথা উঠে আসতেছে যে বর্তমান সময়ে বা বর্তমান উইক পয়েন্টে কি বার্সেলোনাকে হারানো সহজ ছিল। এখানে মূল কথা হচ্ছে রিলায়েন্সকে আমরা যেভাবে পাওয়ারফুল ভাবতেছিলাম যে না তারা হয়তো তার মতো হৃদয়ে ফিরে আসছে, কিন্তু সেরকম আসলে কিছুই না। তারা আবার সেই ব্যাক টু বেসিক্সে চলে গেছে। যে বার্সেলোনা বর্তমান নিজেদেরই ওদের এত প্রবলেম ফেস করতেছে, ওদের প্লেয়ার ইনজুরি, আরো অনেক ফিনান্সিয়াল ক্রাইসিস এমন অমুক তমুক। তো এই সিজনে আপনি বার্সেলোনাকে একটা আসল টেস্ট, বার্সেলোনার যে আসলে একটা আসল একটা টেস্ট নেবেন আপনি, সেটা আপনি নিতে পারতেছেন না। আর তারপরে তাদের যে আর সেই হেন্সেলিকের ড্রাগন বল, অফ সাইড ট্র্যাপের খেলা, হাই লাইনের খেলা, সেখানে এই সিজনের সময় বরাবরই এক্সপোজ হয়ে আসছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের সাথে বা অন্যান্য দলের সাথে যারা সিস্টেমটা বোঝে না, তাদের সাথে বরাবরই বার্সেলোনা এক্সপোজ হয়ে আসতেছে। এই টিমে বার্সেলোনাকে হারানোটা কি আসলে একটা আসল টেস্ট হয়েছে বার্সেলোনার জন্য বা রিয়াল মাদ্রিদের জন্য। এসব কথা বাদ দেয়, এখন মূল কথা হচ্ছে স্পেশালি লিভারপুল ম্যাচের পর থেকে যে একটা মানুষের উপর যে চুলচেরা বিশ্লেষণ হয়, তার ক্যারেক্টারের উপর যে চুলচেরা বিশ্লেষণ হয়, সেটা আমি দেখতে পারতেছি যে গত 48 বা 72 ঘন্টার ভেতর। আর সেই প্লেয়ারটাকে নান আদার দেন ভিনিসিয়াস জুনিয়র। আর এরকমটা কিভাবে হইতে পারে যে লিভারপুল ম্যাচের পরেই ভিনিসিয়াস তিনি এরকম এক্সক্লুসিভ স্টোরি দেখা যাচ্ছে। আর যে এই সব স্টোরিতে সোর্স থাকে সেগুলোকে আপনি এক্সক্লুসিভ স্টোরি হিসেবে মানতেই পারেন। যেমন বাইল তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ভিনিসিয়াস জুনিয়র বম্বশেল অ্যাট রিয়াল মাদ্রিদ। আর এই স্টোরিটা জার্মান বাইল্ড স্পেশালি মেনশন করছে যে ভিনিসিয়াস জুনিয়র মাস্ট লিভ রিয়াল মাদ্রিদ। আসলে জাভি আলোনসো আসার পরে ভিনিসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগে যে স্ট্যান্ডটা ছিল একদম সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর এই রিপোর্টটা অনুযায়ী ভিনিসিয়াসের পারফরমেন্সকে কোনো কথা এখানে হচ্ছে না। তার দল ছাড়া কারণ তার পারফরমেন্স না, তার দল ছাড়ার মূল কারণটা হলো তার আচরণ। স্পেশালি তার আচরণ যেটা সে করেছে এল ক্লাসিকোতে, তখন তাকে 70-71 মিনিটে সাব করা হয়েছিল, তখন তার যে বিহেভটা ছিল সেটা জাভি আলোনসোর মোটেও পছন্দ হয়নি। তো এটাই এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে। তো জাভি আলোনসো ভিনিসিয়াস সাবের সময় ওই আচরণটার মোটেও খুশি ছিল না। কিন্তু তারপরে ভিনিসিয়াসটা পাবলিক অ্যাপোলজি দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আর সে তার নিজের টিমমেটদের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু সেখানে সে জাভি আলোনসো কোথাও মেনশন করেছিল না। এখন মানুষ তো চুলচেরা বিশ্লেষণ করতে এক্সপার্ট। তো সেখানে মানুষ এটাও বারবার উল্লেখ করছে যে ভিনিসিয়াস জাভি আলোনসোকে মেনশন করে নাই। আর জাভি আলোনসো পাবলিকে জিনিসটা ডিনাই করছে যে না আমি যে জিনিসটাতে আমার কোনো সমস্যা নেই। সো এই জিনিসটা নিয়ে এখন একটা জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে এই জিনিসটা নিয়ে। যখন ভিনিসিয়াস সবাইকে সরি বলছে, তখন জাভি আলোনসো সবাই ভিতরে নিজেকে সে ইনক্লুড করে নিয়েছে। কিন্তু এখানে সমস্যা হয়েছে কি, যে মানুষ খুব জলদি পিক করছে জিনিসটা যে ভিনিসিয়াস তার অ্যাপোলজিতে কখনো জাভি আলোনসোকে মেনশন করেন নাই। এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা কাটাকাটি বা একটু চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, নিজের ক্যারেক্টার সে অ্যাসাসিনেট করা হচ্ছে এই জিনিসটা নিয়ে। পরে এই ঘটনার পর একটা রিপোর্ট আসছিল অ্যাথলেটিক থেকে যে রিয়াল মাদ্রিদের কিছু সিনিয়র প্লেয়াররা জাভি আলোনসোর ট্রেনিং মেথড নিয়ে মোটেও খুশি না। তারা জাভি আলোনসো খুবই স্ট্রিক্ট ট্রেনিং এর বিষয়, যেখানে কার্লো আনচেলত্তি
ট্রেনিংয়ে ইনভলভ হইতো না, সেখানে জাবেল প্রচুর পরিমাণে ইনভলভ হয় এবং সে প্লেয়ারদের প্রচুর রেস্ট্রিক্টেড করে রাখতে চায় এবং সে ওয়ানাবি পেপ গার্দিওলা হইতে চায়। আর এখন রিপোর্ট অনুসারে যে সিনিয়র প্লেয়ারের উপর কথা উল্লেখ করা ছিল সেই সিনিয়র প্লেয়ার হলো ভিনিসিয়াস এবং ভিনিসিয়াসের ক্যাম্প। আর যারা যাবে আলোচনাকে নিয়ে মোটেও খুশি না। জিনিসটা এমন না যে এই খবরও রিয়ালদের কাছে যাচ্ছে না বা রিয়াল এই জিনিসটা তৈরি করছে না এমন কোনো গ্যারান্টি নাই। কারণ বড় বড় ক্লাব তাদের ক্লাব পলিসি মেনটেন করার জন্য যে কোনো কিছু করতে পারে বা কি করতে পারে সেটা আমি ভালো মতো বলতে পারেন, তবে এরকম একটা জিনিস হইতে পারে। তো জিনিসটা এরকম হইতে পারে যে রিয়াল মাদ্রিদ চায় যে ভিনিসিয়াসের ক্ষেত্রে জিনিসটা এরকম হোক। এখন আমার কনসার্নের জায়গাটা হলো যে যখন একটা কোলাপসের পরে বা একটা হিউমিলেশনের পরে যখন এর ধরনের স্টোরি আসে, তখন এই স্টোরিটা করা হয় তো যেন টিম ম্যানেজমেন্ট বা কোচের বা কোচিং স্টাফদের দায়ভারটা ঢাকা যায়। তো এসব দোষগুলো একটা প্লেয়ারের উপর চাপাই দিয়ে দলের উপর যে প্রেশারটা থাকে সেটাকে লো করে দেয়া, এই ধরনের একটা কার্যক্রমের জন্য এই ধরনের নিউজগুলো আশপাশে ছড়ানো হয়। এটা প্লেয়ার নিচে দেখানোর জন্য এবং দলের যে চাপটা রয়েছে চাপটা কমানোর জন্য। আর কাঠগড়ায় যদি দাঁড়া করাতে হয় তাহলে শুধু ভিনিসিয়াস কেন? কারণ ভিনিসিয়াস তো একা খেলে নাই। মাঠে আরো 11টা প্লেয়ার ছিল, একটা কোচিং স্টাফ ছিল। কাঠগড়ায় দাঁড়ালে করে তো কোচিং স্টাফ বলেন, মাঠে আরো 11টা প্লেয়ার ছিল তাদের বলেন, কিংবা ক্লাবকে বলেন, সবাইকে কাঠগড়ায় দাঁড়ানো যায়। তাহলে এখানে শুধু ভিনিসিয়াস কেন? এটা হলো আমার প্রশ্ন এখানে। এই ঘটনার আগুনে গিডালের মতো আর একটা ঘটনা হয়েছে, সেটা হলো কি ভ্যালেন্সিয়া ম্যাচে যখন পেনাল্টিটা হয় তখন ভিনিসিয়াস যখন এমবাপ্পের সাথে কথা বলে পেনাল্টিটা নেয়, তখন এই জিনিসটা সাবিও আলোনসো মোটেও খুশি না, কারণ দল থেকে ঠিক করা পেনাল্টি টেকার হলো এমবাপ্পে। তো সেখানে ভিনিসিয়াস যে এমবাপ্পের সাথে ইন্টারাকশনটা করে পেনাল্টি নিল, সেখানে জাবি আলোনসো মোটেও খুশি নাই, কারণ তার মতে যাকে পেনাল্টির জন্য দায়িত্ব দেওয়া আছে সেই নেবে। কিন্তু এক্ষেত্রে আমাদের দাদু যে কার্লো আনচেলত্তি, সে এই বিষয়ে কোনো মাথা ব্যথা বা মাথা ঘামাতো না, কারণ তার মতে সবাই বড় বড় প্লেয়ার, তাদের নিজের আলাদা পার্সোনালিটি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা নিজেদের মধ্যে ডিসাইড করে নিতে পারে যে না আমি এখন নিচ্ছি না, তুমি নাও, অমুক তমুক করে তারা নিজেদের ডিসাইড করে নিতে পারে। কিন্তু জাভি আলোনসো খুবই এই বিষয়ে খুবই স্ট্রিক্টলি শো করতেছে যে না, যাকে আমি দেখতে আছি সেই জিনিসটা করবে, সে যাতে মিস করুক আর যাই করুক সেই করবে। কিন্তু জিনিসটা এখানে বেশি হাইলাইট হয় কখন, তখন ভিনিসিয়াস জিনিসটা মিস করে, কারণ এমবাপ্পে কিন্তু মিস করছে, তাতে কোনো সমস্যা নেই। আর মাল্টিপল রিপোর্টস এর মতে ফার্স্ট টাইম ইন লাস্ট ফিউ ইয়ার্স অর লাস্ট 7-8 ইয়ার্স ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াসের স্ট্যান্ড থেকে সরে দাঁড়াচ্ছে। এটা মূলত জাভি আলোনসো আসার পর থেকে এরকমটা হচ্ছে, কারণ জাভি আলোনসোকে সম্পূর্ণ পাওয়ার দিয়েছে সে তার স্কোয়াডের সাথে কি করতে চায়। আর এখানে বলতে গেলে স্পেশালি ভিনিসিয়াসের এই যে স্ট্যান্ডার্ড শেষ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং সাবি আলোনসো। কারণ রিয়াল মাদ্রিদ এখন টিমটাকে এভাবে বিল্ড করতেছে যে এটা কিলিয়ান এমবাপ্পের টিম, সেভাবে তারা এই জিনিসটাকে আরো বিল্ড করতেছে। নাও দিস টিম হ্যাজ বিকাম মোর অফ আ কিলিয়ান এমবাপ্পেস টিম। এখনো অনেক রিপোর্টের মতে যে রিয়াল মাদ্রিদ 27 সাল পর্যন্ত ভিনিসিয়াসের কন্ট্রাক্ট আছে। তারা 26 সালে হয়তো রিনিউ যদি না করে তাহলে তারা মার্কেটে ভিনিসিয়াসের প্রাইস ট্যাগ রাখবে 150 মিলিয়ন। টুইটারে একটা ভালো জার্নালিস্ট আছে, সে অনেক ক্লাবের হয়ে রিপোর্টস করে। তার মতে যে ঠিক যে 26 সালে হয়তো রিয়াল মাদ্রিদের উপর যাবে না। আর ম্যানচেস্টার সিটি চায় যে ভিনিসিয়াস তাদের হয়ে তাদের নেক্সট কেভিন ডি ব্রুইনে হোক। আর এই রিপোর্টের সাথে আরেকটা লিঙ্ক আপ রিপোর্টও আছে যে হল্যান্ড 2027 রিয়াল মাদ্রিদ জয়েন করবে। তবে তবে আমার মনে হয় না যতদিন পেপ গার্দিওলা আছে ততদিন হল্যান্ড ম্যানচেস্টার সিটি ছাড়বে। আর এই যে ভিনিসিয়াসের ট্রান্সফার রুমারটা যদি ট্রান্সফারটা হয়ও, তাহলে আপনাদের কি মনে হয় না যে রিয়াল মাদ্রিদ যে গেমটা খেলে, তো তারা প্লেয়ারদের ফ্রি এজেন্ট হওয়ার অপেক্ষা করে। তো এই খেলাটা রিয়াল মাদ্রিদের সাথে অন্য টিম খেলবে ভিনিসিয়াসকে নিয়ে। কারণ তার 27 সাল পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে। 26 সালে যদি তারা রিনিউ করতে না পারে, তাহলে কি ভিনিসিয়াস ফ্রি এজেন্ট হয়ে যাবে। তাহলে এখানে রিয়াল মাদ্রিদ অবশ্যই তাদের কোনো একটা আইডিয়া বের করতে হবে যে যদি তারা কোনোভাবে এখানে একটা রিনিউ প্ল্যান করতে পারে, তাহলে ভিনিসিয়াস তার ভালো একটা দামে সেল করতে পারবে না, তো ভিনিসিয়াস ফ্রি এজেন্ট হয়ে যাবে। সেখানে তো তারা যে কোনো ক্লাবে তাদের ফ্রি এজেন্ট হিসেবে নিয়ে যেতে পারে ভিনিকে। তবে একটা জিনিস, আমার পার্সোনালি থেকে মনে হয় না যে হালান্ড কোনোদিন এমবাপ্পের টিমে আসবে এক টিমে হয়ে খেলার জন্য। হয়তো সে রাইভাল হয়তো সে বার্সেলোনা যাইতে পারে, কিন্তু কোনোভাবেই আসা সম্ভব না রিয়াল মাদ্রিদে, যতদূর আমার মনে হয়। তবে আমার একটা জিনিস মনে হয় যে তিনি রিয়াল মাদ্রিদ যতটা না এমবাপ্পের টিম হয়ে গেছে বর্তমানে, ভিনিসিয়াসের ততটা ভিনিসিয়াসের টিম। আপনি কোনোদিন ভিনিসিয়াসের এই অবদান বলতে পারবেন না। এ যেরকম যে বেনজেমের সাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সে সেভাবে রদ্রিগো, বেলিংহাম, জোসেলুকে নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জিতছে তার নিজের একটা দমে সেইবার। তো এই জিনিসগুলো যদি আপনি ভুলে যান ভিনিসিয়াসের ক্ষেত্রে, তাহলে কিন্তু বিপদ বা খারাপ জিনিস। একটা প্লেয়ারকে ডিসরেসপেক্টই করা হচ্ছে এক্ষেত্রে। তো আমার মনে হয় না পেরেজ এই ভুলটা করবে, রিলান এই ভুলটা করা উচিত। কারণ দিস ইজ এ জেম, আর ওর মতো প্লেয়ার 10 বছরে একটা আসে, আমি বারবার বলি এই জিনিসটা।
আর আপনি কোনোদিনই এটা বলতে পারবেন না যে ভিনিসিয়াস কেমন খারাপ খেলবে, ভালো খেলবে। ও ওর নিজের ফেট ডিসাইড করে। তো এটাই ভিনিসিয়াস জুনিয়র আমার মতে। আমার শুরুতে খারাপ লাগার জিনিসটা হইলো যে প্রতিটা ম্যাচের পরে ভিনিসিয়াসের ক্যারেক্টারাইজেশন করা হয়, তাকে নিয়ে অনেক কথাবার্তা উঠতেছে, এই জিনিসটা মোটেও ভালো না। আর জাবলাংসের এটাও মনে রাখা উচিত যে আমরা কোনো বড় ম্যাচে এখনো ভালো মতো পারফরমেন্স দিতে পারি নাই। সে প্রত্যেকটা বড় ম্যাচে ডাউ হয়ে ফেল করেছে। সেটাও তো তার খেয়াল রাখতে হবে যে সে এখনো তার নিজেকে বড় ম্যাচে প্রুভ করতে পারে নাই। এটা আমি পার্সোনালি খুবই আপসেট যে ভিনিসিয়াস জুনিয়রের এর কাছে যে অ্যাকশনটা ছিল ওটা মোটেও ভালো ছিল না, এটাকে আমি সমর্থন করি না। তো তাই বলে প্রতি ম্যাচে ওকে নিয়ে ওকে নিয়ে এরকম চুলচেরা বিশ্লেষণ, ওর ক্যারেক্টার নিয়ে এরকম প্রশ্ন উঠানো, বা ওর টিমের প্রতি ওর ভালোবাসা বা কতটুকু সমর্থন করে সেটা নিয়ে প্রশ্ন ওঠানো মোটেও ভালো জিনিস না। তো এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে বিজনেস কোথাও যাচ্ছে, রিয়াল মাদ্রিদ হয়তো ওকে কোনোদিনও যাইতে দেবে না, কারণ ওকে যাইতে দেওয়া উচিত না। তো এই জিনিসটা আপনাদেরকে মতামত অবশ্যই জানাবেন। আর এই জিনিসটা আর রিয়াল মাদ্রিদ আর ভিনিসিয়াসকে সত্যি রিয়াল মাদ্রিদ ছাড়বে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, টিকটক, টুইটার বা ইনস্টাগ্রাম দেখলে অবশ্যই ফলো করবেন। আশা থাকবেন তো উসমান বিরান্ডের। দিস তো সাইনিং অফ। আলা মাদ্রিদ, নেদামাস।